আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বর্তমান বিশ্ব একটি প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করছে কোভিড-19 এর কারণে। ফলশ্রুতিতে আমরা তোমাদেরকে সরাসরি পাঠদান থেকে অনেকটাই বিরত রয়েছি। আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের সরাসরি পাঠদানে মিলিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। কিন্তু এই সংকটকালীন মুহূর্তেও তোমাদের পড়াশোনাকে চালিয়ে যাওয়ার লক্ষ্যে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর প্রতিনিয়ত অনলাইন ক্লাসগুলোকে সমৃদ্ধ করার প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমি এখানে উপস্থিত হয়েছি নবম-দশম শ্রেণীর ব্যবসায় শাখার শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি মোহাম্মদ মাহফুজা রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বরাবরের মতো আমি ব্যবসা শাখার শিক্ষার্থীদের বিষয়গুলো নিয়ে আজকেও আলোচনা করব। আজকে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর ব্যবসা শাখার শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো ব্যবসায় উদ্যোগ। প্রিয় শিক্ষার্থী, এসো এই বিষয়টির কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করি। নিচের চিত্রগুলো লক্ষ্য করো। আমরা চিত্রের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাই। তা হলো, আমরা স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছি যে ২ টি লোগো রয়েছে। একটি বিএসটিআই, অপরটিতে বলা হয়েছে বিজনেস ল। প্রিয় শিক্ষার্থী, চিত্র দুটি লক্ষ্য করে তোমরা বুঝতেই পারতেছ আজকে আমি কোন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা জানো জীবিকা অর্জন ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো ব্যবসায় করার অধিকার সকলের রয়েছে। তবে সকল ব্যবসায় দেশের প্রচলিত আইন দ্বারা শ্রেষ্ঠ, স্বীকৃত ও বৈধ হতে হবে। আমরা মূলত সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব যে একটি ব্যবসার কিছু আইনগত দিক থাকে ব্যবসার অনুমোদনের জন্য, বৈধতা এবং স্বীকৃত হওয়ার জন্য। সেই দিকগুলো যেমন লাইসেন্স, ট্রেডমার্কস, ফ্র্যাঞ্চাইজিস ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থী, বুঝতেই পারতেছ আমি কোন অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। আমার অধ্যায়টির নাম হলো নবম-দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের ৫ম অধ্যায়, ব্যবসায়ের আইনগত দিক। প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসটি শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো কিংবা শিখতে পারবো তা হলো ব্যবসায়ের আইনগত দিকের ধারণা ব্যাখ্যা করতে পারবো, লাইসেন্সের ধারণা ও এটি পাওয়ার উপায় বর্ণনা করতে পারবো। এসো আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করি। ব্যবসায়ের আইনগত দিক।
১৯৯৮ সালের শিক্ষাবর্ষ থেকে ব্যবসায় উদ্যোগ কোর্সটি মাধ্যমিক পর্যায়ে ঐচ্ছিক বিষয় হিসেবে ব্যবসা শিক্ষা শাখার অন্তর্ভুক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় উদ্যোগ বিষয়ের একজন শিক্ষকের উদ্যোগে পাঠ্যপুস্তকটি রচিত হয় এবং এটি বাজারজাত করেন। এ বিষয়ে শিক্ষার্থীরা বইটি হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছিল। ফলে তৃতীয় সংস্করণে ছাপানো বইটির ৮,০০০ কপি অতি অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়। চতুর্থ সংস্করণে লেখক ৪,০০০ কপি বই ছাপিয়ে বাজারে ছাড়েন, কিন্তু বইটির বিক্রয় আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে দেখা গেল বাজারে নকল বই এসে গেছে, যার দাম অপেক্ষাকৃত কম। বইটির লেখক উপায় না দেখে নিকটবর্তী থানায় গেলেন। থানা কর্তৃপক্ষের নিকট বইটির কপিরাইট নিবন্ধিত আছে কিনা জানতে চাইলেন। অর্থাৎ তিনি যখন থানায় গেলেন তখন থানা কর্তৃপক্ষ তার নিকট বলল যে আপনার বইটির নিবন্ধন আছে কিনা। যদিও নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখক অবগত ছিলেন, কিন্তু এ বিষয়টি তিনি ততটা গুরুত্ব না দিয়ে কপিরাইট করা থেকে বিরত ছিলেন। থানা কর্তৃপক্ষ একথা জেনে কোনো সাহায্য করতে অপারগ বলে দুঃখ প্রকাশ করা থেকে বিরত ছিলেন। থানা কর্তৃপক্ষ একথা জেনে কোনো সাহায্য করতে অপারগ বলে দুঃখ প্রকাশ করলেন এবং পরিণামে লেখক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন এবং পরবর্তীতে বইটি পুনঃ প্রকাশের আগ্রহ হারিয়ে ফেললেন। চিন্তা করা যায় শিক্ষার্থী বন্ধুরা? তোমরা অনেকটাই অনুমান করতে পারছো। উপরোক্ত গল্পটি পড়ে আসলে আমরা কি শিখলাম বা কি জানতে পারলাম বা তোমরা কি বুঝলে? লেখক যদি কপিরাইট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বইটির কপিরাইট নিবন্ধন করে রাখতেন, তাহলে তিনি কোনো ক্ষতির সম্মুখীন হতেন না। নকল বইটি কেউ তৈরি করার সাহস পেতেন না। ব্যবসায় উদ্যোক্তাদের কিছু বুদ্ধিভিত্তিক সম্পদ থাকে, যেমন কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি। এগুলো ব্যবসায় উদ্যোগের গবেষণার ফসল এবং ব্যবসায়ের অতি মূল্যবান সম্পদ। এসব সম্পদ সংরক্ষণের জন্য সব দেশের কিছু আইনগত বিধিবিধান রয়েছে। এগুলো সম্পর্কে ব্যবসায় উদ্যোক্তার প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। আইন সম্পর্কে ধারণা ব্যবসার আইনগত সমস্যা থেকে রক্ষা পেতে সাহায্য করে। লেখক যদি এটি কপিরাইট করতেন, নিবন্ধন করতেন, তাহলে তাকে এই ক্ষতির সম্মুখীন হতে হতো না। অর্থাৎ তিনি আইনগত দিকটি অনুসরণ করেন নাই বলে আজকে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বইটি পুনঃপ্রকাশে আগ্রহ হারিয়ে ফেলেছেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা লাইসেন্স সম্পর্কে তোমরা জানো যে ব্যবসার যে আইনগত অর্থাৎ ব্যবসার বৈধতা এবং স্বীকৃততা হওয়ার কিছু আইনগত দিক রয়েছে, উপাদান রয়েছে। তার অন্যতম একটি হলো লাইসেন্স। যেকোনো ব্যবসা শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। অনুমোদন বা নিবন্ধন করার পদ্ধতি বিভিন্ন রকমের। একক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যদি এর অবস্থান পৌর এলাকার ভিতরে হয়, তাহলে পৌর কর্তৃপক্ষের এবং পৌর এলাকার বাইরে হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো? যদি এক মালিকানা ব্যবসা হয়, যদি পৌর এলাকার ভিতরে হয় তাহলে পৌরসভা অর্থাৎ পৌর কর্তৃপক্ষ, পৌর এলাকার বাইরে হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নিকট হতে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। বাংলাদেশে অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে অংশীদারগণ ইচ্ছা করলে অংশীদারি আইনে উল্লেখিত নিয়ম অনুসারে নিবন্ধন ফরম পূরণ করে নিবন্ধনের জন্য স্থানীয় নিবন্ধক বলতে যে সরকারি অফিসটি নিবন্ধন প্রদান করবে তার কথা বলা হয়েছে, সেখানে আবেদন করতে হবে। আবেদন ফরমের সাথে নির্দিষ্ট হারে নিবন্ধন ফি জমা দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আসো যৌথ মূলধনী কোম্পানির লাইসেন্স অর্থাৎ নিবন্ধন কিভাবে করতে হয়। কোম্পানি আইন অনুসারে বাংলাদেশের যৌথ মূলধনী ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক। এক্ষেত্রে কোম্পানি নিবন্ধকের ভূমিকা পালন করেন রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি। তোমরা জানো যে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি রয়েছে, যারা কোম্পানির লাইসেন্স প্রদান করে অর্থাৎ নিবন্ধন প্রদান করে, তাদেরকে নিবন্ধক বলা হয়।
প্রবর্তকগণ কোম্পানি আইন অনুসারে প্রয়োজনীয় দলিল ফি প্রদান করে নিবন্ধকের নিকট আবেদন করে। তোমরা জানো যে যারা যৌথ মূলধনী অর্থাৎ জয়েন্ট স্টক কোম্পানির প্রবর্তক যারা তৈরি করতে চায় সৃষ্টিকারী, তাদেরকে প্রয়োজনীয় দলিল ফি প্রদান করে নিবন্ধকের নিকট একটি আবেদনপত্র জমা দিতে হবে। দলিল এবং প্রমাণপত্র পরীক্ষা-নিরীক্ষা করে যদি নিবন্ধক অর্থাৎ জয়েন্ট স্টক রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি যদি সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে নিবন্ধক অর্থাৎ নিবন্ধনপত্র ইস্যু করেন। নিবন্ধনপত্র পাওয়ার সাথে, সাথে কোম্পানি জন্ম লাভ করে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ন্যূনতম ২ জন প্রবর্তক ও পাবলিক কোম্পানির বেলায় ৭ জন প্রবর্তক নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র অর্থাৎ লাইসেন্স পাওয়ার সাথেই ব্যবসা শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে ব্যবসা শুরু করার জন্য কার্য আরম্ভের আরেকটি অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। তাহলে আমরা যেখানে দেখলাম যে প্রাইভেট লিমিটেড কোম্পানির যদি লাইসেন্স অর্থাৎ নিবন্ধন করতে চাওয়া হয় নিবন্ধকের নিকট, সেক্ষেত্রে ন্যূনতম ২ জন প্রবর্তক লাগবে। আর যদি এটা জয়েন্ট স্টক অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি হয়, সেক্ষেত্রে ৭ জন প্রবর্তককে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি এই নিবন্ধনপত্র হাতে পাওয়ার সাথেই তারা ব্যবসা শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা দেখলাম যে কার্য আরম্ভের আরেকটি অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা এই করোনাকালীন সময়ে বাসায় বসে যে কাজটি করতে হবে তা হলো তোমাদেরকে ব্যবসার আইনগত দিকগুলো ব্যাখ্যা করতে হবে। সুন্দর করে খাতায় লিখে রাখবে। আর আজকের এই অনলাইন ক্লাসটি মনোযোগের সহিত অনুসরণ করার জন্য সকল শিক্ষার্থীকে অন্তরের অন্তঃস্থলে থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সকলের সুস্বাস্থ্য কামনা করে পরিস্থিতি আরো স্বাভাবিক হবে। সবার সাথে আমার দেখা হবে। আমরা সুন্দরভাবে আবার সরাসরি পাঠদানে মিলিত হব। এমনটাই প্রত্যাশা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।